तो चलो शुरू करते हैं आज का कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया। इंडिया पॉलिटी हमरा आज के पॉलिटी का जो पहला क्लास है हम लोगों का, वो आज हम लोग शुरू करने वाले हैं। पॉलिटी, ठीक है। पॉलिटी में क्या देखने वाले हैं? इंडियन कॉन्स्टिट्यूशन। इंडियन कॉन्स्टिट्यूशन का कौन सा पार्ट, हम कौन सा हिस्टोरिकल बैकग्राउंड, कैसे ये जो संविधान है वो बन के तैयार हुआ है, ठीक है। टोटल दो चैप्टर है, एक तो इन हिस्टोरिकल बैकग्राउंड और इसके साथ होगा फॉर्मेशन ऑफ इंडियन कॉन्स्टिट्यूशन। दोनों को मिलाकर एक तो चैप्टर कंसिडर किया जाता है कहीं कहीं जगह पे। তাহলে চলো আমাদের আজকে যেটা টপিকটা পড়বো, টোটালটা হবে কিনা জানি না, তবে আজকে আমরা যেটা দেখবো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সংবিধানে আমাদের যে সমস্ত আইনগুলো নেওয়া হয়েছে, কি বললাম, সংবিধানে যে সমস্ত আইনগুলো আমাদের নেওয়া হয়েছে সেইগুলো এলো কোথা থেকে, সেই সমস্ত প্রভিশন গুলো কোন জায়গা থেকে এলো, সেইগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করবো। কেন ডিসকাস করব? কারণ আমরা জানি যে তোমার আমাদের দেশে ব্রিটিশদের রাজত্ব ছিল। তো ব্রিটিশদের রাজত্ব যখন ছিল তো ব্রিটিশরা আইন কানুন তৈরি করেছিল। তো ব্রিটিশরা বিভিন্ন ল তৈরি করেছিল এবং সেই ল গুলো থেকেই ধীরে 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 এস্টাবলিশমেন্ট হয়েছে আমাদের आज इंडियन कॉन्स्टिट्यूशन ड्राफ्ट। तो हम लोग क्या देखने वाले हैं आज के क्लास में? हिस्टोरिकल बैकग्राउंड देखने वाले हैं। अब हिस्टोरिकल बैकग्राउंड के साथ साथ हम लोग को पढ़ना है कि फॉर्मेशन ऑफ इंडियन कॉन्स्टिट्यूशन, यानी कि दो चीजों को एक साथ पढ़ने वाले हैं, एक ही। अब कहीं कहीं जगह पे ये एक चैप्टर कंसिडर किया जाता है, कहीं कहीं जगह पे ये दो अलग अलग चैप्टर के रूप में कंसिडर किया जाता है। अब तो सबसे पहला जो पोर्शन हम लोग आज देखने वाले हैं वो है हिस्टोरिकल बैकग्राउंड। संविधान में जो आइन बना हुआ है, बस संविधान का जो भीत है वो किस चीज से बना हुआ है। क्यों? क्योंकि हम लोगों को पता है कि हम लोग के देश में ब्रिटिशों का राज हुआ करता था, मतलब ब्रिटिश थे। तो ब्रिटिश लॉ ये सब भी बनाते थे हम लोगों के लिए। तो उसी लॉ को धीरे धीरे ट्रांसफॉर्म होते 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 अब वहीं से भारत का संविधान आया है। तो चलो अब यहाँ ये आज ये जो चैप्टर आप लोग पढ़ने वाले हो, तो ये चैप्टर आप लोग रिलेट कर सकते हो जब हम लोगों ने पढ़ा था एडवेंट ऑफ द यूरोप। अब एडवेंट ऑफ द यूरोप में हम लोगों ने जो जब ब्रिटिश के बारे में पढ़े थे उसी को रिलेट करेंगे हम लोग यहाँ पर थोड़ा सा। तो কি বললাম আমি, যে আমরা এই যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা হিস্ট্রির যে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপ আমরা পড়েছিলাম, সেই মডার্ন ইন্ডিয়ার যে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপ ওইখানে যেখানে আমরা দেখেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কিভাবে ভারতে এলো এবং ওইখান থেকে শুরু করে সংবিধানের যে এই যে রাস্তা, এইটা আমরা একটু কানেক্ট করব, ঠিক আছে, যাতে তোমাদের একবার ওইটা রিভাইজ হয়ে যায়। এবার সবটা টোটাল রিভাইজ করব না, ঠিক আছে, ওইটা ওখানে নোটস আছে। তো আমরা জাস্ট কয়েকটা দু তিনটে লাইন আমরা দেখবো যে কিভাবে আমাদের মানে সিচুয়েশনটা গড়ছে। তার মানে আমরা আগে যাব, आगे गए आइन कानून गुलो देखो जी कानून कैसे बनाया गया। तो उस सब को देखने के लिए हम लोगों को थोड़ा सा पीछे के तरफ तो देखना पड़ेगा आगे जाने के लिए, ठीक है। तो पीछे जो रास्ता है चीजें है वो सब भी देखना पड़ेगा, मैप देखना पड़ेगा। तो वही सब चीजें हम लोग यहाँ पर थोड़ा सा चीजों को इंटर रिलेट करेंगे जिससे हम लोगों को ये जो स्टोरी है ये चीजें दिमाग में बैठ जाए, ঠিক আছে। তাহলে কি বললাম আমরা প্রথমে
আমাদের একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে হবে, শুরুর দিকটা দেখবো আমরা। স্টোরিটা যখন আমরা শুরু করছি, তাহলে আমরা স্টোরিটা যাতে আমরা ইন্টারলিঙ্ক করতে পারি। যে হঠাৎ করে যদি আমরা অ্যাক্ট করতে থাকি, তো মাথায় প্রশ্ন আসতে পারে কেন হয় হঠাৎ করে অ্যাড গুলো এলো। তাহলে এই অ্যাড গুলোকে জানার আগে আমাকে এটা দেখতে হবে যে এই অ্যাড গুলো আসার কারণ কি, কে নিয়ে এলো। যে যদিও এই চ্যাপ্টারটা আমি তোমাদের ওই জন্য আগে পড়িয়ে দিয়েছিলাম যাতে পলিটি পড়তে গেলে তোমাদের সুবিধা হয়, সেই কারণে। তাই জন্য আমি এখানে জাস্ট দু একটা কথা বলে আগে যাব। কিরকম, যেমন ওখানে আমরা কি দেখেছিলাম, যে ওখানে আমরা দেখেছিলাম যে কালিটা একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ, ওখানে আমরা দেখেছিলাম যে আমাদের ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন ভারতে এলো, না কখন এস্টাবলিশড হলো, না 1600 সালে এস্টাবলিশড হলো, তাই না। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে এস্টাবলিশড হচ্ছে। আচ্ছা, কি হিসাবে এলো, এরা এস্টাবলিশড হলো, না ট্রেডিং বা ট্রেডার্স হিসাবে, ট্রেডার্স হিসাবে, তাই না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবারে ভারতে আসছে, তাই না, এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসছে। ভারতে এসে আমাদের তোমার, আচ্ছা এইখানে একটা আমি একটু জিজ্ঞাসা করি যে এই 1600 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম হচ্ছে, তখন ভারতের রাজা কে ছিল বলতো, পড়িয়েছিলাম। ভারতে কোন সম্রাট ছিল? আকবর। আকবর, এক্স্যাক্টলি। তাহলে ভারতে এখানে কে ছিল? আকবর। ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ছিল আকবর। আর এই টাইমে ইংল্যান্ডে কে ছিল? কেউ বলতে পারবে ইংল্যান্ডে কি ছিল? পড়িয়েছিলাম, কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ, মনে পড়ছে নামটা? পরীক্ষা দিয়ে দিলে, এত কিছু দিয়ে দিলে, তাও নাম মনে পড়ছে না। এলিজাবেথ ওয়ান। আরে যা, ঠিক আছে। से चैप्टर एक ट्रैक दिए सेगुलो तो আমরা ওখানেই দেখে নিয়েছি। तो हम लोगों ने क्या देखा यहाँ पर कि इंग्लिश ईस्ट इंडिया कंपनी, ठीक है, इंग्लिश ईस्ट इंडिया कंपनी कब एस्टेब्लिश हुआ? 1600 में एस्टेब्लिश हुआ। एज ए ट्रेडर हिसाब, ये लोग ट्रेडर थे, ठीक है। उस टाइम में भारत में कौन सा सम्राट हुआ करता था? अकबर हुआ करता था। इंग्लैंड में कौन था? क्वीन एलिजाबेथ, ठीक है, क्वीन एलिजाबेथ वन, ये शख्स है, ठीक है। तो अब आगे चलते हैं थोड़ा सा। তো এখন অবধি আমরা এখানে কানেক্ট করলাম যে ইন্ডিয়াতে ওরা এসে গেল, ঠিক আছে, আমরা দেখলাম ইন্ডিয়াতে ওরা এসে গেছে। আচ্ছা, এবারে টাইম পিরিয়ডটা আমরা দেখবো তোমার 1765। মনে পড়ে এই সালটা? 1765। कुछ याद आएगा ये इस साल में, 1765 में बा 1764 में? 1757 কি হয়েছিল? 1757 में क्या हुआ था? 57 তো ইয়ে হয়েছিল, ব্যাটেল অফ পলাশি। ব্যাটেল অফ পলাশি। তারপরে ব্যাটেল অফ বক্সার কবে হলো? 64 না? 64-এ হয়েছিল বক্সারের যুদ্ধ।
বক্সারের যুদ্ধে আমাদের इंग्रेजरा जीते गलो। सही है। बॉक्सर के युद्ध में हम इंग्रेज लोग जीत गए। कब हुआ था? 1764 में। अब ये जो साल है 1765 में, यहाँ पर इन लोगों It is क्या, the Deyanila. দেওয়ানি, এক্স্যাক্টলি। এরা কি লাভ করলো? না, আমাদের এখানে কোম্পানি লাভ করলো, দিওয়ানি লাভ করলো। দিওয়ানি লাভ হলো কোম্পানির। ঠিক আছে, দিওয়ানি। এবার এই দিওয়ানিটা কি? যদি সোজা ভাষায় বলি আমি, রেভিনিউ বা পয়সা পাতি লেনদেনের কথাটা বলা হচ্ছে, রেভিনিউ। রেভিনিউর সাথে সাথে আমরা দেখবো এখানে সিভিল জাস্টিসও এখানে কথা বলা হয়েছিল। সিভিল জাস্টিস, দেওয়ানি লাভ করলো। কোন জায়গার দেওয়ানি লাভ করলো বা কাहाँ का ये देवानी लाभ हुआ? ना बांग्ला, बेंगल, बिहार एंड ओडिशा। ओडिशा में। तो 1765, 1765, अगर हम लोग देखें कि 1765 में कंपनी को क्या मिला? दीवानी मिला। दीवानी किस चीज का भाई? दीवानी रेवेन्यू मिला, सिविल जस्टिस मिला। कौन से इलाका का मिला? बंगाल, बिहार एंड उड़ीसा का, इन तीनों का दीवानी मिला 1765 में। बहुत बढ़िया, आगे चलते हैं। अब इसके बाद एक साल इंपॉर्टेंट है कि 1858। আচ্ছা, 1858 এর আগে যদি আমি সালটা বলি, 1857 এখানে কি হয়েছিল? সিপাহি মিউটিনি হয়েছিল, Mohabito. মহাবিদ্রোহ হয়েছিল। সিপাহি মিউটিনি বা সিপাহি বিদ্রোহ হয়েছিল। সিপাহি বিদ্রোহ বা সিপাহি মিউটিনি। মহাবিদ্রোহ হয়েছিল, সিপাহি মিউটিনি 1857 এ। ঠিক আছে। তো এরপরে যে সালটা হচ্ছে 1858, এখানে কি করলো না, এখানে এই যে কোম্পানি ছিল, এই কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে? ক্ষমতাটা নিয়ে নিচ্ছে। কি হলো না, ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ ক্রাউন অ্যাজিউম, বা ব্রিটিশ ক্রাউন এরকম লিখে নি, ডাইরেক্ট রেসপন্সিবল বা রেসপন্সিবিলিটি फॉर द गवर्नमेंट ऑफ इंडिया, GOI। मैंने क्या बोला? 1857। अब 1857 में क्या हुआ था? सिपाही म्यूटिनी हुआ था, सिपाही विद्रोह हुआ था। उसके ठीक अगले साल 1858 में ब्रिटिश क्राउन ने क्या किया? ब्रिटिश क्राउन ने ये जो कंपनी था, ईस्ट इंडिया कंपनी, इनके पास से पूरा पावर ले लिया और डायरेक्ट रेस्पॉन्सिबिलिटी ले लिया गवर्नमेंट ऑफ इंडिया का। ठीक है। तो एक चीज यहाँ पर देख लो, इतना सब लोग, इतना सब कुछ हम लोग देख के, अब आपके दिमाग में क्वेश्चन आएगा, चले महाराज आप तो बता दीजिए कि
কি লিখেছে, আমার নেটওয়ার্ক খুব ইস্যু করছিল, জয়েন করব, জয়েন করব। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা এইটুকুটা হলো। এবারে আমি এর পরে যাচ্ছি, একবার লক্ষ্মী বলছে যে ইয়ে জয়েন করবে। 1 মিনিট, ওর নেটওয়ার্ক প্রবলেম চলছে, পজ করি। হুম। এবারে তাহলে এবারে দেখো, এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। কি দেখলাম? একটা 1600 থেকে শুরু করে আমাদের 1857 অব্দি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল দেখতে পাচ্ছি। বা এমনও বলতে পারো, যদি এইখান থেকে না ধরো, তাহলে 1765 পর থেকে বা 1765 জায়গা থেকে বলতে পারো। মানে শুরুটা আমরা কি দেখছি, শুরুটা আমরা দেখছি, এই যা দেখো, মানে শুরুটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা 1700, কোথায় গেল, আহ, যেটা আমাদের ইস্ট ইন্ডিয়া, যদি আমরা বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যদি রুল আমরা দেখছি, ডাইরেক্ট কখন থেকে আসছে, যখন থেকে দেওয়ানি লাভ করছে। তাহলে দেওয়ানি লাভের টাইম থেকে আমাদের আইন কানুন তৈরি হচ্ছে তোমার 1773, 1773 থেকে শুরু করে আমাদের এটা দাঁড়িয়ে যাবে 1858 অব্দি। মানে ডাইরেক্ট এরা ছিল। আচ্ছা, গভর্নমেন্ট কি করলো? এইটিন, আমাদের ব্রিটিশ, এবার ক্রাউন লিখছি এখানে। ক্রাউন কি করলো? ক্রাউন হচ্ছে মহাবিদ্রোহ হলো, মহাবিদ্রোহের পরে ক্রাউন নিজের হাতে তোমার শাসন ব্যবস্থা চালু করলো। এবার নিজের হাতে শাসন ব্যবস্থা চালু করা বলতে বোঝায় নিজের নামে শাসন ব্যবস্থা, 1947 পর্যন্ত। ঠিক আছে। এবার এবার একটা জিনিস মনে রেখো যে, মানে একটু পরেই আমরা দেখবো बाकीটা। ठीक है, तो তখনই বলছি, সব ভালো হবে, गुलिए যাবে নিলো। तो यहाँ पर हम लोगों ने क्या देखा कि ईस्ट इंडिया कंपनी का एक पोर्शन था, यहाँ पर ईस्ट इंडिया कंपनी वाला आए थे 1600 टाइम के बाद। ठीक है, 1765 तक तो दीवानी मिल गया। उसके बाद 1857 तक ये लोग आराम से रहे। तो अगर रूल को डिवाइड किया जाए, ठीक है, तो कौन किसने कौन सा रूल बनाया? तो सबसे पहला आएगा कि ईस्ट इंडिया कंपनी का जो रूल हम लोग देखेंगे 1773 से लेकर 1858 तक। और उसके बाद क्राउन मतलब ब्रिटिश गवर्नमेंट के नाम से बाद में 1858 से रूल बनेगा 1947 तक। ठीक है। तो अब हम लोग थोड़ा सा आगे चलते हैं। अब थोड़ा सा नोट देख लेते हैं। तो नोट में वही सब चीजें लिखा हुआ है यहाँ पर। जी। ये ब्रिटिश केम टू इंडिया यहाँ पर 1600 में ब्रिटिश भारत में आए। ठीक है, ईस्ट इंडिया मतलब वहां से ईस्ट इंडिया कंपनी वहां से एंटर किए। ठीक है। अच्छा, ईस्ट इंडिया कंपनी फाउंड कब हुआ था? 1600 में ईस्ट इंडिया कंपनी फाउंड हुआ था। ठीक है, ईस्ट इंडिया कंपनी फाउंड हुआ था 1600 में। अब देवानी मिल गया 1765 में। उसके बाद 1858 में ब्रिटिश क्राउन ने अपने हिसाब से रूल लागू कर दिया। ठीक है। तो उसी के रूप में हम लोग देखेंगे कि एक तो हो गया कंपनी रूल 1773 से 1858 तक, और दूसरा होगा क्राउन रूल। ठीक है, यहाँ तक बात समझ में आ गया। अब वही चीज लिखा हुआ है यहाँ पर।
अब हम लोग आगे थोड़ा सा चलते हैं। अब आएंगे, सबसे पहले आएगा कंपनी रूल वाले। তো এবারে আমরা কি দেখছি, না এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোম্পানি রুল। এবং কোম্পানি রুলে প্রথমে আসছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এবার রেগুলেটিং অ্যাক্ট 1773 যখন আমরা পড়বো, একটু পরেই পড়বো, তো তখন তোমাদের মনে, পড়ার আগে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে এই আইনটাই বা আসছে কেন, কারা এই আইনটা নিয়ে আসছে, আরে বাবা, কারা এই আইনটা নিয়ে আসছে, তাই না? তাহলে এই যে এই রেগুলেটিং অ্যাক্টের একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখিনি, যে কি ব্যাকগ্রাউন্ড ছিল। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি তাহলে আমাদের মনে বুঝতে পারবো যে কি ইয়েটা ছিল। तो एक बार में, अच्छा कंपनी रूल है, कंपनी रूल हम लोग पढ़ने वाले हैं 1773 से। अब कंपनी रूल में सबसे पहले हम लोग देखेंगे कि रेगुलेटिंग एक्ट 1773 में, अब ये जो आइन किसने लाया, कंपनी ने लाया या ब्रिटेन वालों ने लाया? ये एक दिमाग में एक सवाल आ सकता है कि सर आपको ये डायरेक्ट की कंपनी से बना हुआ आइन है या फिर ब्रिटेन लोगों ने बनाया है, कैसे बनाया, इसका बैकग्राउंड क्या है। तो इस चीज को, ये जो बेसिक चीजें हैं ये हमको जानना पड़ेगा। एग्जाम में भले ही वो बैकग्राउंड पूछा ना नहीं पूछा जाएगा, लेकिन मान लो को किसी एग्जाम में कब किसी ने आपको ऐसे ही पूछ लिया कि रेगुलेटिंग एक्ट जो 1773 था वो किसने बनाया, कंपनी ने बनाया, ब्रिटेन ने बनाया, ब्रिटेन के पार्लियामेंट ने बनाया, महारानी ने बनाया, किसने बनाया भाई, चलो बताओ। तो अगर बेसिक आपका क्लियर नहीं रहेगा तो आप बोल नहीं सकते, आप बोलोगे सर से तो पॉलिटिक्स सीखना ही बेकार हो गया। तो इसी के वास्ते हम लोग देखेंगे कि इसका ব্যাকগ্রাউন্ড क्या है। ঠিক আছে, তাহলে এবারে ভালো করে জায়গাটা বুঝবে যে রেগুলেটিং একটা আসছে কোথা থেকে, কে তৈরি করছে। দেখো, ডিউ টু মিস গভর্নেন্স, আমরা জানি রেগুলেটিং অ্যাক্ট 1773 তে আসছে। ঠিক আছে, ডেটটা মনে রাখবে 1773। আর একটু আগে আমরা একটা জিনিস দেখলাম, দেওয়ানি লাভ করেছিল কোম্পানি, কোম্পানি দেওয়ানি লাভ করেছিল, কখন দেওয়ানি লাভ করলো, আমাদের ডেটটা হয়েছে 1765-এ দেওয়ানি লাভ করলো। ঠিক আছে, কোম্পানি দেওয়ানি লাভ করছে, তার মানে দেওয়ানি ওখানে ও, আমরা দেখলাম কি দেওয়ানিতে কি পেলো, দেওয়ানিতে ও পেলো যে আমরা সিভিল কিছু সংশোধন করতে পারবো, সিভিল রাইটস কিছু পেলো, সিভিল জাস্টিস, আর रेवेन्यू सिस्टम में येटा पेलो, है ना। हम लोग क्या देखे कि अगर तुम ये हम आप लोग डेट को देखो, टाइम पीरियड देखो कि 1773, तो 1773 से पहले हम लोगों ने देखा कि कंपनी था, कंपनी ने 1775 में देवानी मिल गया कंपनी को। तो ये आइन आया कहाँ से भाई, 1773 में, किसने बनाया, तो चलो देखते हैं किसने बनाया, क्यों बनाया। ड्यू टू द मिस गवर्नेंस, ड्यू टू मिस गवर्नेंस, मिस गवर्नेंस मतलब खराब प्रशासन, मिस गवर्नेंस ऑफ द ब्रिटिश ईस्ट इंडिया कंपनी, मतलब ये जो कंपनी का जो खराब प्रशासन। ठीक है, कब वाला खराब प्रशासन भाई, वो जो बंगला बिहार और उड़ीसा में दीवानी मिला, उसमें जो प्रशासन व्यवस्था उसको मिला, उसमें मिस गवर्नेंस देखने को मिला, खराब प्रशासन। समझ में आ गया बात। अब चलते हैं, देयर वॉज बैंक्रप्सी, मतलब ये लोग देवलिया हो गया। ठीक है, इन द कंट्री में, उन लोगों का जो कंट्री था वहां पर, इन 1773 द ब्रिटिश ईस्ट इंडिया कंपनी फेल इनटू द फाइनेंशियल क्राइसिस, इन लोगों को फाइनेंशियल क्राइसिस हुआ। क्यों क्राइसिस हुआ भाई, देखो टी सेल्स ऑफ अमेरिका, अमेरिका में ये लोग चार सेल्स करने में वहां पर लॉस हो गया इन लोगों को, जिसकी वजह से इन लोगों को फाइनेंशियल क्राइसिस मिल गया। ठीक है, अच्छा, द कंपनी वाज ए वेरी इंपॉर्टेंट एसेट फॉर द ब्रिटिश एम्पायर,
as it had a monopoly in trade over India and East। तो यहाँ पर क्या बोला गया कि कंपनी एक तो बहुत बढ़िया एसेट था किसके लिए, ब्रिटिश एम्पायर के लिए। क्यों भाई, अरे यही तो कंपनी जो है यही तो ट्रेड करने गया था हर दिशाओं में। क्योंकि हम लोगों ने पढ़ा था ना हिस्ट्री में कि ब्रिटिश कंपनी को 20 साल के लिए ट्रेड करने का फैसिलिटीज मिला महारानी के पास से। सही बात है ना। तो ये तो इनके लिए एक एसेट हुआ करता था। अब ये कंपनी क्या हुआ, लॉस में रन कर लिया। लॉस हुआ तो इनका फाइनेंशियल चीजें बिगड़ गया। फाइनेंशियल बिगड़ा तो यहाँ पर काम चलाएगा कैसे, प्रशासन में पैसा तो लगेगा। तो वहां पर मिस गवर्नेंस देखने को मिला। ठीक है, आगे चलते हैं। मोर ओवर द ब्रिटिश ईस्ट इंडिया कंपनी पेड ए ह्यूज सम ऑफ मनी। देखो, ब्रिटिश कंपनी ईस्ट इंडिया कंपनी क्या करता था, पेड करता था ह्यूज सम ऑफ मनी टू मेंटेन देयर मोनोपोली ओवर द ट्रेड। यानी कि ये लोग ये कंपनी वाले बहुत सारा पैसा खर्च करता था अपने ट्रेड करने में, व्यापार करने में। जैसे कि अपना जो मोनोपोली है, एक छत्र अधिकार है, उसको बरकरार रखे। ठीक है, ऑल दिस वाज अफेक्टेड ड्यू टू द फाइनेंशियल कंस्ट्रेंट। मतलब इन ये वो जो चाय का क्राइसिस देखा हम लोगों ने, उसके वजह से ये सब का सब बंटाधार हो गया। ठीक है, अच्छा। दस these circumstances led by the British government। अब इसकी वजह से, देखो इसी वजह से ब्रिटिश गवर्नमेंट, अब यहां से ब्रिटिश गवर्नमेंट का एंट्री होता है। द ब्रिटिश गवर्नमेंट टू बिकम इन्वॉल्व दिस अफेयर्स, इनके मामलों में हस्तक्षेप करने लगे। एंड पास ऑफ 1773 रेगुलेटिंग एक्ट पास किया ब्रिटिश गवर्नमेंट में टू ओवररूल मैनेजमेंट ऑफ द ईस्ट इंडिया कंपनी इन इंडिया। इंडिया में जो ईस्ट इंडिया कंपनी का मैनेजमेंट सिस्टम था उसमें ओवररूल करने में, ठीक है, उसमें हस्तक्षेप करने में इन्होंने एक्ट बना पास करवा दिया। ठीक है, द गवर्नमेंट अंडर दिस एक्ट, अब इस एक्ट के अंदर क्या हुआ, एस्टेब्लिश ए सिस्टम टू रेगुलेट द एक्टिविटीज ऑफ द ईस्ट इंडिया कंपनी इन इंडिया। अब गवर्नमेंट ने क्या किया, एस्टेब्लिश किया, एक ऐसा सिस्टम बनाया। ठीक है, एक ऐसा सिस्टम रेगुलेट किया बनाया जिससे कि ईस्ट इंडिया कंपनी का जो एक्टिविटीज था उसे मॉनिटर किया जा सके या रेगुलेट किया जा सके। ठीक है, आगे चलते हैं। द ओवरव्यू ऑफ दिस एक्ट वाज एन एक्ट फॉर एस्टेब्लिशिंग certain regulation for the better management of the affairs of the East India Company as well as India as in Europe। यानी कि इस एक्ट के वजह से वह ओवरव्यू था इसका कि जो इंडिया में और यूरोप में जो कंपनी का जितने भी मैनेजमेंट सिस्टम था वो बेटर अच्छे से काम कर सके। ठीक है, अच्छा। रेगुलेटिंग एक्ट 1773 वाज फर्स्ट स्टेप टुवर्ड द ब्रिटिश गवर्नमेंट एब्सोल्यूट कंट्रोल इन इंडिया। यानी कि जो रेगुलेटिंग एक्ट 1773 के बाद ये 1773 पास किया गया, ये पहला कदम था ब्रिटिश गवर्नमेंट वालों का इंडिया को कंट्रोल करने का। ठीक है, एक बार बांग्लाয় बोल, समझ में आ गया हिंदी में खुशबू? हाँ सर। ঠিক আছে, अब বাংলায় একবার বাংলায় বলে দিচ্ছি। ঠিক আছে, কি বললাম টোটালটা, ডিউ টু দ্য মিসগভর্নেন্স অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিস গভর্নমেন্ট মানে খারাপ প্রশাসনের জন্য তারা দেয়ার ওয়াজ এ ব্যাংক্রাপ্সি ইন দ্য কান্ট্রি, তারা কান্ট্রিতে দেশের মধ্যে দেউলিয়া হয়ে গেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের খারাপ প্রশাসন বা মিস গভর্নমেন্টস জন্য দেউলিয়া হয়ে গেছিল। এখন কেন দেউলিয়া হয়েছিল, আচ্ছা কেন কি কারণ এলো একটু বলে দিই। তাহলে এখানে আমরা দেখলাম যে 1765-এ 1765 সালে দেওয়ানি লাভ করলো। দেওয়ানির ফলে কি হলো, বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভ করেছে। ঠিক আছে, ভালো করে বুঝবে, বাংলা বিহার উড়িষ্যাতে দেওয়ানি লাভ করলো। দেওয়ানিতে কি বলা হলো, তারা ট্যাক্স কালেকশন করবে বা ট্যাক্স রিলেটেড বিভিন্ন জিনিসগুলো করবে এবং তার সাথে সাথে সিভিল জাস্টিসও এরা দেবে। তাহলে এই যে প্রশাসন, এটা তো একটা প্রশাসন তাই না, ট্যাক্স কালেকশন করা, তার জন্য আইন বানানো, সিভিল জাস্টিস দেওয়া, তার জন্য আইন বানানো, এই যে এগুলো করছে, এগুলোতে এরা মিস গভর্নেন্স দেখা দিল বা প্রশাসন ব্যবস্থা এদের চপাট হয়ে গেছে। কেন চপাট হলো না, বলছে 1773 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে না ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। কেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো না, তারা বলছে বলছে যে আমেরিকাতে তারা যে চায়ের ব্যবসাটা করতো সেখানে তারা লস করলো। বোঝা যাচ্ছে, আমেরিকায় তারা চা ব্যবসা যেটা ছিল সেটা লস করছে। এবার কোম্পানি তো এক জায়গায় যদি লস করে তাহলে সেটা মেকআপ দিতে দিতে তো তারা হিমশিম খেয়ে যাবে। আচ্ছা, ওইটার প্রভাবটা কেন এখানে পড়ছে, তোমার মাথায় আসতে পারে যে স্যার আমেরিকায় লস করেছে তার প্রভাব ইন্ডিয়াতে কেন পড়ছে। দেখো, তাহলে এই যে কোম্পানি একটা অ্যাসেট ছিল ব্রিটিশ এম্পায়ারের, তাই না, ব্রিটিশ এম্পায়ারের বা ব্রিটিশ সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা ছিল এই কোম্পানি। কেন কেন কি তারা ট্রেড করতো, তারা ব্যবসা করতো এবং ব্যবসায় তারা মনোপলি রাখতো, একচ্ছত্র অধিপতি ছিল তারা ব্যবসায় ইন্ডিয়া এবং তারা ইস্টের দিকে। কেন কি আমরা জানি মহারানীর কাছ থেকে, ব্রিটেনের রানীর কাছ থেকে আমরা 20 বছরের মানে আমরা বলতে কোম্পানি 20 বছরের তোমার ইয়ে লাভ করেছিল, এগ্রিমেন্ট পেয়েছিল, ঠিক আছে, পারমিশন পেয়েছিল। তো এখানে মনোপলি ছিল। আচ্ছা, এই মনোপলিকে মেনটেন করার জন্য কি বলছে, এই অধিকারকে মেনটেন করার জন্য তারা কি করতে মানে কোথায়, ব্যবসায় অধিকারকে মেনটেন করার জন্য তারা প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করত। ঠিক আছে, সেই টাকা পয়সা খরচ যে করতো সেই খরচটা তো এইখানে বান্টা ধার হয়ে গেল আমেরিকাতে, তাই না। যেই টাকাটা খরচ করতো সেটা তো আমেরিকায় টি, যখন যেখান থেকে টি চাটা বিক্রি করতো সেই চাতে তো লস খেয়ে গেল। লস যখন খেয়ে গেল তাহলে সেইখানে প্রচুর পরিমাণে পয়সা নষ্ট হয়ে গেল এবং যেই টাকাটা তাদের কাছে ছিল সেটা নট মোর দ্যান এনাফ, মানে বেশি ছিল না, যার ফলে তারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এলো। এবং যখনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিল তখনই প্রশাসনে আমাদের খারাপ হতে লাগলো, প্রশাসন নিচে নামতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই সব দেখে, এই সমস্ত কারণে, ঠিক আছে, এই সমস্ত কারণে বলছে ব্রিটিশ যে গভর্নমেন্ট, এই সমস্ত কারণে ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল তারা কি করছে, এদের যে কাজকর্ম ছিল এই কাজকর্মের উপরে তারা একটা আইন তৈরি করলো বা আইন পাস করলো। কি আইনটার নাম, রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইনটা তারা পাস করলো। কে পাস করলো, ব্রিটিশ গভর্নমেন্ট। তাদের কাজকর্মের উপরে, কোম্পানির কাজকর্মের উপরে, যাতে কোম্পানির যে ব্যবস্থা, এই যে ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা, এই ব্যবস্থাকে সঠিকভাবে ইন্ডিয়াতে চালানো যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, the government under this act established a system to regulate the activities of the East India Company। এই আইনের মধ্যে দিয়ে তারা কি করলো, ইস্ট ইন্ডিয়া এই যে কোম্পানি ছিল এই কোম্পানির যে অ্যাক্টিভিটি মানে কাজকর্ম যে ছিল সেই কাজকর্মগুলোকে রেগুলেট করতে শুরু করলো, মনিটর করতে শুরু করলো, কন্ট্রোল করতে শুরু করলো। ঠিক আছে,
এই আইনটার মধ্যে দিয়ে, কোনটা? রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে। আচ্ছা, এই আইনটার ওভারভিউ কি দাঁড়ালো? ওভারভিউ দাঁড়াচ্ছে ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে যে কোম্পানির যে কাজকর্ম ছিল সেগুলোকে যাতে ভালোভাবে সুচারুরূপে করা যেতে পারে সেইটা। এই যে আইনটা এই যে আইনটা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। এই রেগুলেটিং অ্যাক্ট 1773 হলো প্রথম পদক্ষেপ। কার প্রথম পদক্ষেপ? ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম পদক্ষেপ। কিসের পদক্ষেপ? না, ভারতকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করা। বোঝা গেল সবার? কেন রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসা হলো, কে নিয়ে আসলো, কেন নিয়ে আসলো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিদের? লক্ষ্মী আছো? সুষমা আছো? দিশা? সব চলে গেল, বুঝলি? ঠিক, চল, ভাড়া দেবে না বলবেন। ওকে, ঠিক है। আচ্ছা, কিছু ছাড়লাম। হ্যাঁ, তো এখানটা একটু দেখে নেই কি দিচ্ছে না। দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ by the British government to control and regulate the East India Company in India। এটি যেটা আমরা দেখলাম, political administrative function of the company were recognized for the first time, and it laid the foundation of the central administration in India। এটা জাস্ট এরকম ছিল, রেগুলেটিং অ্যাক্ট रिलेटेड। ठीक है, क्या बोला मैंने कि ये पहला जो लाइन था कि फर्स्ट स्टेप टेकन बाय द ब्रिटिश गवर्नमेंट टू कंट्रोल एंड रेगुलेट द अफेयर्स ऑफ द ईस्ट इंडिया कंपनी इन इंडिया। ये पहला स्टेप था ब्रिटिश गवर्नमेंट को, गवर्नमेंट का जो कंट्रोल करने का, किसको? ईस्ट इंडिया कंपनी इंडिया में। ठीक है, सिर्फ इंडिया में। ठीक है, अच्छा, ये था पॉलिटिकल एडमिनिस्ट्रेटिव फंक्शन ऑफ कंपनी था, वेर रिकॉग्नाइज फॉर द फर्स्ट टाइम। फर्स्ट टाइम इन लोगों को रिकॉग्नाइज किया गया, कंपनी का जो पॉलिटिकल एंड एडमिनिस्ट्रेटिव जो फंक्शन था वो पहली बार रिकॉग्नाइज किया गया। इट लेड द फाउंडेशन द सेंट्रल एडमिनिस्ट्रेशन इन इंडिया। यही बाद में जाकर सेंट्रल एडमिनिस्ट्रेशन का भीत बना। ठीक है, तो यही सब था। आगे चलते हैं, आगे तो ये समझा दिया मैंने। आप इसमें एंट्री करते हैं कि 1773 एक्ट का ফিচার্স কি আছে। 1773 অ্যাক্টের ফিচার্স কি আছে দেখো, ভালো করে বুঝবেন। আস্তে আস্তে যাচ্ছি। প্রথমে কি বলছে এখানে, এই আইনের মধ্যে দিয়ে, এই আইনের মধ্যে দিয়ে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল এটা একটা পোস্ট ছিল। ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল একটা পোস্ট। এই পোস্টটা কি হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কনভার্ট হয়ে গেল। কিসে হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কনভার্ট হলো। গভর্নর জেনারেল, গভর্নর অফ বেঙ্গল এই যে পোস্টটা ছিল, এই পোস্টটা গভর্নর, এই গভর্নর অফ বেঙ্গল এই যে পোস্টটা ছিল, এই পোস্টটা কনভার্ট হয়ে কি হলো? এই আইনের মধ্যে দিয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো। बहुत बढ़िया। एक मिनट। আচ্ছা, এখানে গভর্নর অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলো দেখো। ফার্স্ট যদি জিজ্ঞাসা করে, যদি জিজ্ঞাসা করে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হচ্ছে? লর্ড ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিং। আচ্ছা, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে গভর্নর অফ বেঙ্গল কে ছিল, এটাও তো জিজ্ঞাসা করতে পারে।
ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। হ্যাঁ বলো। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল কে ছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিল রবার্ট ক্লাইভ। ঠিক আছে। এই রবার্ট ক্লাইভ এই যে পড়িয়েছিলাম 1757 আমাদের পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করেছিল এই রবার্ট ক্লাইভ, মনে পড়ে? অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপে আমি ঘটনাটা বলেছিলাম একটি জায়গায়, বা কোয়েশ্চেন যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম। তো যাই হোক, মধ্য কথা যেটা, মধ্য কথায় ফিরে আসি। তো আমাদের ব্যাপারটা যেটা দাঁড়ালো যে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কনভার্ট হয়ে গেল কোন আইনের মধ্যে দিয়ে? 1773 এই আইনটার মধ্যে দিয়ে। কবে যদি জিজ্ঞাসা করে কবে হলো? 1774 সালে। ডেটটা মনে রাখবেন, ঠিক আছে? 1774 সালে। 1773-এর অ্যাক্টের মধ্যে দিয়ে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গলে কনভার্ট হলো। তবে 1774-এ। ঠিক আছে। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে। তাহলে যদি এখানে আমি একটু লিখেও দিই, ওয়ারেন হেস্টিং এর এই যে টাইম পিরিয়ডটা, মানে ফার্স্ট গভর্নর জেনারেল যখন থেকে হলো, তাহলে কখন থেকে আমি টোটাল টাইম পিরিয়ডটা লিখে দিচ্ছি। 1772 থেকে শুরু করে তোমার 1785, মানে 1772 থেকে 1785 অব্দি ছিল ওয়ারেন হেস্টিংস। টাইম পিরিয়ড গুলো দেখবে, হ্যাঁ। ওয়ারেন হেস্টিংস ছিল 72 থেকে শুরু করে 85 পর্যন্ত, 85 পর্যন্ত ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এই যে ওয়ারেন হেস্টিং, একে সাহায্য করবার জন্য কি করা হলো? একটা এক্সিকিউটিভ কাউন্সিল। দেখো, দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার। ঠিক আছে, 4টে মেম্বারের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো, যাতে সে গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করতে পারে বা সাহায্য করতে পারে। ঠিক আছে। তাহলে ওয়ারেন হেস্টিংস কে সাহায্য করবার জন্য কত মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো? 4টে মেম্বারের এক্সিকিউটিভ কাউন্সিল এখানে তৈরি করা হলো। আচ্ছা, এরপরে দেখি, এরপরে কি বলছে না, 1773-এর অ্যাক্টের মধ্যে, অ্যাক্ট মেড দ্য গভর্নর অফ বোম্বাই। তো এটার মধ্যে দিয়ে গভর্নর অফ মুম্বাইও তৈরি করা হচ্ছে, এবং মাদ্রাস প্রেসিডেন্সি বাংলার গভর্নর জেনারেলের পাশাপাশি। এখানে বাংলার মধ্যে রাখবে, বাংলায় গভর্নর জেনারেল হলো, আর এখানে গভর্নর অফ বোম্বে একটা হলো, আর মাদ্রাস প্রেসিডেন্সি একটা হচ্ছে, সাবঅর্ডিনেট তৈরি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার এই অ্যাক্টের মধ্যে দিয়ে এস্টাবলিশ হচ্ছে কি না, এস্টাবলিশ হলো সুপ্রিম কোর্ট। ঠিক আছে। সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হলো এই আইনের মধ্যে দিয়ে 1774-এ। কোথায় হয়েছে? কলকাতায় হয়েছে। 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি হলো এই আইনের মধ্যে দিয়ে। আচ্ছা, আর কি হয়েছে? আচ্ছা, এই একজন এখানে সুপ্রিম কোর্টে তোমার এই টাইমে একজন চিফ জাস্টিস ছিল, ওয়ান চিফ জাস্টিস।
একজন চিফ জাস্টিস ছিল এবং তোমার তিনটে জাজ ছিল। ঠিক আছে, তিনটে জাজ ছিল মানে তোমার টোটাল 4 জন। আচ্ছা, যদি এখানে জিজ্ঞাসা করা হয় যে প্রথম বিচারপতি তাহলে চিফ জাস্টিস কে ছিল, তো প্রথম স্যার এলিজা ইম্পে। এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে ছিল প্রথম চিফ জাস্টিস। ঠিক আছে, কোথায় এস্টাবলিশ হয়েছিল? কলকাতায় হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি। अच्छा, এখানে একটু বলে দিই হিন্টে। तो अब हम लोगों ने क्या देखे? हाँ, हम लोग क्या देखे कि यहाँ पर फीचर्स देखने वाले हैं। क्या? कौन से फीचर्स? 1773 का जो एक्ट था उसका फीचर। वहां पर क्या बोला गया कि गवर्नर ऑफ बंगाल, ठीक है, ये जो गवर्नर ऑफ बंगाल, ये जो पोस्ट था गवर्नर ऑफ बंगाल वाला, हेड कौन था इसमें? रॉबर्ट क्लाइव था। रॉबर्ट क्लाइव पहला गवर्नर ऑफ बेंगल था, रॉबर्ट क्लाइव। সবুজটা ভালো লাগছে না, হলুদটাই দিই। তো এই যে গভর্নর অফ বেঙ্গল ছিল, ठीक है, तो ये गवर्नर ऑफ बंगाल, ये जो गवर्नर ऑफ बंगाल था, इस ये जो पोस्ट था ये चेंज होकर गवर्नर जनरल ऑफ बंगाल बन गया। किस आइन के वजह से? 1773 एक्ट की वजह से, रेगुलेटिंग एक्ट 1773। किस साल में? 1774 में बना। तो पोस्ट चेंज हुआ 1774 में। एक्ट का कौन सा टाइम का था? 1773 वाला रेगुलेटिंग एक्ट 1773। ठीक है। अच्छा, पहला पहला जो फर्स्ट गवर्नर जनरल कौन था? वारेन हेस्टिंग्स था। टाइम पीरियड था 1772 से लेकर 1785 तक। ठीक है। अच्छा, इसको मदद करने के लिए, किसको? लॉर्ड वारेन हेस्टिंग्स को मदद करने के लिए एक एग्जीक्यूटिव काउंसिल बनाया गया। ये जो एग्जीक्यूटिव काउंसिल बनाया गया, यहाँ पर 4 मेंबर को रखा गया जो कि असिस्ट कर सके, मदद कर सके, किसको? गवर्नर जनरल को मदद कर सके। ठीक है, तो एग्जीक्यूटिव काउंसिल बनाया गया जो कि 4 मेंबर का था। और ये 4 मेंबर का काम क्या था? वारेन हेस्टिंग या फिर गवर्नर जनरल को मदद करना, सहयोग करना, असिस्ट करना। ठीक है। अच्छा, बहुत बढ़िया है। अब इसके साथ साथ 1773 में क्या हुआ? गवर्नर ऑफ बम्बई बनाया गया और मद्रास प्रेसिडेंसी भी बनाया गया, गवर्नर जनरल ऑफ बंगाल के सबऑर्डिनेट के। तो यहाँ याद रखना, ये वाला था गवर्नर जनरल ऑफ बंगाल, बट ये था गवर्नर ऑफ बम्बई और मद्रास प्रेसिडेंसी। ठीक है। अच्छा, यहाँ पर सुप्रीम कोर्ट का एस्टेब्लिशमेंट हुआ। सुप्रीम कोर्ट एस्टेब्लिशमेंट हुआ कब हुआ? 1774 में हुआ एस्टेब्लिशमेंट। कहां पर हुआ? कोलकाता में हुआ। ठीक है। अच्छा, यहाँ पर कितने विचारपति, कितने जजेस थे? एक था चीफ जस्टिस था जिसका नाम था एलिजा इम्पे, और 3 अलग अलग जजेस थे, यानी कि कुल जज थे 4, जिसमें था एक चीफ जस्टिस, उनका नाम था एलिजा इम्पे। ठीक है, यहाँ तक सबको समझ में आ गया? सबाई बुझते पेरेছো? तो आगे जाबो।
চলো বুঝে গেছি। নেক্সট। আচ্ছা এখানে লেখাই ছিল, দেখো তিনটে যাচ্ছি লেখাই ছিল, যাই হোক। আচ্ছা এরপরে, এরপরে কি বলছে পরের পয়েন্টে, না এটা দেখবি কি লিখেছি না, দিস অ্যাক্ট প্রহিবিটস, मतलब মানা কি আগে, বারণ করা হয়েছে, নিষেধ করা হচ্ছে, প্রহিবিটস দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি, যারা কোম্পানির সার্ভেন্ট ছিল, ফ্রম এঙ্গেজিং এনি প্রাইভেট ট্রেড, তারা কোনো প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং প্রেজেন্টেশন অর গিফট অর ব্রাইড ফ্রম নেটিভ বা লোকাল পিপলদের কাছ থেকে, মানে পরিষ্কার বলা হচ্ছে তারা কোন প্রাইভেট ট্রেডিং এর ক্ষেত্রে নিজের ব্যক্তিগত ব্যবসার জন্য, ফ্রম এঙ্গেজিং ইন এনি প্রাইভেট ট্রেড, ঠিক আছে, সার্ভেন্টদের বলা হচ্ছে ফ্রম এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং ফ্রম কোনো তোমার কোনো প্রাইভেট ট্রেডে এঙ্গেজ থাকা যাবে না যারা লোকাল পিপলস রয়েছে তাদের সাথে, এবং তোমার তারা কোনো গিফট নিতে পারবে না, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোর কথা এখানে নিষেধ করা হচ্ছে এই আইনের মধ্যে দিয়ে। আচ্ছা, 1773 Act strengthened the control of the British government over the company। তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম যে 1773 যে অ্যাক্টটা হলো, সেই অ্যাক্টের মধ্যে দিয়ে কি করা হলো, যে ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোল নিয়ে আসা হলো কোম্পানির উপর। কি মাধ্যমে নিয়ে আসা হলো, বাই রিকোয়ারিং দ্য কোর্ট অফ ডাইরেক্টর। তাহলে কোর্ট অফ ডাইরেক্টরস কে রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে, এদের দ্বারা কন্ট্রোল করা হবে, টু রিপোর্ট অন ইটস রেভিনিউ সিভিল এন্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। তাহলে এরা কি করছে, রিপোর্ট দেবে কাকে, ব্রিটিশ গভর্নমেন্টকে, যেই যে কোম্পানি এরা এরা এইসব এইসব করে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এইসব ব্যাপারে, আচ্ছা এখানে কিছু ভুল ভ্রান্তি ছিল, মেজর মেজর জিনিসগুলো ছিল, যার ফলে কি করা হচ্ছে, 1781-তে একটা নতুন অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে, এটা সেটেলমেন্ট করবার জন্য, পাসেস বাই দ্য ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে, টু রেকটিফাই দ্য 1773 অ্যাক্ট। তার মানে 1773 অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে 1781 সালে। তো এটাকে সেটেলমেন্ট অ্যাক্ট, সেটেলমেন্ট অ্যাক্টকে বলা হয়ে থাকে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, तो यहाँ पर हम लोगों ने क्या देखा, कंपनी के जितने भी सर्वेंट्स थे, ठीक है, कंपनी के जितने भी लोग थे, उन सबको स्ट्रिक्टली मना कर दिया गया, भाई आप लोग लोकल से ना तो व्यापार रखेंगे, उसके ना तो गिफ्ट लेंगे, ठीक है, ये सब आप लोग नहीं कर सकते, ये बोल दिया गया। अच्छा, कंपनी को कंट्रोल करने के लिए ब्रिटिश गवर्नमेंट ने क्या किया ना, इन लोगों ने कोर्ट ऑफ डायरेक्टर्स का रिक्रूटिंग करना शुरू किया। वो लोग क्या करेगा, रिपोर्ट देगा रेवेन्यू के ऊपर, सिर्फ मिलिट्री अफेयर्स इन इंडिया, कंपनी कंपनी इन सब में, रेवेन्यू में, सिविल में, मिलिट्री में क्या क्या करेगा, इसका रिपोर्ट मिलेगा और ब्रिटिश पार्लियामेंट में भेज देगा। इन सब चीजों में कुछ कमियां थी, उन कमियों को दूर करने के लिए 1781 में एक एक्ट ऑफ सेटलमेंट लाया गया। बात सीधी तौर पर आप लोग बोल सकते हो, संविधान इन लोगों ने एक्ट का संशोधन कर दिया, ठीक है। तो ये हो गया आपका गवर्नमेंट बोलिए, रेगुलेटिंग ऑफ एक्ट ऑफ 1773, ठीक है, बहुत बढ़िया। বুঝতে পেরেছো সবাই, বুঝতে পারলে এবারে আমরা একটু আসবো কোশ্চেন আনসারে। কি ধরনের কোশ্চেন এসেছিল তাতে দেখতে হবে, এই কি কি কোশ্চেন এসছে এই একটা থেকে। তো ফার্স্ট কোশ্চেন যেমন এসেছিল একটা, ওই যে
which act was made for the establishment establishment of Supreme Court. Supreme Court at Kolkata. Regulating Act. Regulating Act 1773, তাই না? তো আমি এখানে শুধু জাস্ট অ্যান্সারটা এটা লিখে দিলাম, 1773 অ্যাক্ট। এটা একটা কোশ্চেন ছিল, কোথায় এসেছিল, কোন জায়গায় এসেছিল এটা? এটা এসেছিল উত্তরপ্রদেশ পিএসসি তে, ঠিক আছে, মেন্সে ওদের, তোমার মেন্স 2010-এ, ঠিক আছে। আচ্ছা, আরে আর একটু কোথায় বলবো, এক মিনিট। আর একটা কোশ্চেন ছিল কিন্তু সামনে আসছে না দাদা। আহ, ঠিক আছে, চলো পরে দেখবো, নেক্সট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি বলছি দেখি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ঠিক আছে? কি বলছে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট ডিস্টিংগুইশ বিটুইন, পার্থক্য করছে, কিসের মধ্যে পার্থক্য করছে? ডিস্টিংগুইশ বিটুইন কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। তাহলে আমাদের একটু আগে দেখলাম কোম্পানির পলিটিক্যাল এবং কমার্শিয়াল, ঠিক আছে। কমার্শিয়াল বলতে আমাদের যেটা ট্রেডিং এর সাথে যুক্ত, ট্রেডের সাথে যুক্ত, বা ব্যবসার সাথে যুক্ত ট্রেড। আর একটা যেটা বলছে পলিটিক্যাল, মানে রাজনৈতিক যেটা যুক্ত। তো এই যে এদের মধ্যে কমার্শিয়াল মানে একটা জায়গায় তারা ট্রেড করছে, আর পলিটিক্যাল একটা জায়গায় তারা কি করছে, বিভিন্ন ধরনের রাজাদের সাথে যুদ্ধ করছে, ঠিক আছে,
তাদের সাথে সন্ধি করছে, এই যে পলিটিক্যাল যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কি করছে না ডিভাইড করে দিচ্ছে, পার্থক্য করছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে। তাহলে কোন আইনের মধ্যে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে কোন আইনের মধ্যে দিয়ে কোম্পানির কমার্শিয়াল এবং পলিটিক্যালটা ভাগ করা হলো, বা ট্রেড এবং পলিটিক্যাল ভাগ করা হচ্ছে, বা রেভিনিউ পলিটিক্যাল ভাগ করা হচ্ছে, এরকমও দিতে পারে। ঠিক আছে, তো মেনলি পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে এটা ভাগ করা হলো। ঠিক আছে, ট্রেড এবং পলিটিক্যাল বা কমার্স এবং পলিটিক্যাল ফাংশন গুলো। তো কিভাবে ভাগ করা হচ্ছে না কোর্ট অফ ডাইরেক্টর একটা চালু করা হচ্ছে, কোর্ট অফ ডাইরেক্টর, এটা একটা নাম এলো কোর্ট অফ ডাইরেক্টর। এই কোর্ট অফ ডাইরেক্টর কি করছে না আমাদের যে কমার্শিয়াল কোম্পানির যে কমার্শিয়াল অ্যাফেয়ার্স রয়েছে, এই কমার্শিয়াল অ্যাফেয়ার্সটাকে কন্ট্রোল করছে। আর সেই দিকে বোর্ড অফ ডাইরেক্টর মানে বা বোর্ড অফ কন্ট্রোল, একটা কোর্ট অফ ডাইরেক্টরস হলো একটা বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে। এই বোর্ড অফ কন্ট্রোল কি করছে না পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে কোম্পানির যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ছিল সেটাকে কন্ট্রোল করছে। তাহলে পিট তো প্রথমে আমরা কি দেখলাম, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে কোম্পানির কমার্শিয়াল এবং পলিটিক্যাল এই যে ফাংশন রয়েছে এটাকে আলাদা করে দিল। ভাই তোরা এটা আলাদা হবে, কি এরা কিরকম আলাদা করে দিল, নজর তো রাখতে হবে কিভাবে। তো কমার্শিয়ালটাকে কন্ট্রোল করবার জন্য কোর্ট অফ ডাইরেক্টর রাখা হলো, আর বোর্ড অফ কন্ট্রোলকে রাখা হলো তোমার পলিটিক্যাল অ্যাফেয়ার রেসপন্সিবল থাকবে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর জন্য রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট এস্টাবলিশ করছে ডুয়েল গভর্নমেন্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা আমরা একটা জায়গায় পড়বো, দ্বৈত শাসন ব্যবস্থা। তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল गवर्नमेंट सिस्टम কে চালু করেছিল বলতে পারবে, কিসনে চালু কিয়া था ডুয়েল गवर्नमेंट सिस्टम? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ চালু করেছিল। ঠিক আছে, ক্লাইভ ক্লাইভ এটা চালু করেছিল। আর এটা ইন্ডিয়াতে এটার এন্ড কে করেছিল বা অ্যাবলিশ কে করেছিল ডুয়েল গভর্নমেন্টটা? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিংস, হেস্টিং। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে দিয়ে আমরা কি দেখছি না সেই যে ডুয়েল গভর্নমেন্ট যেটা আমাদের ওয়ারেন হেস্টিংস একটা সময় বন্ধ করে দিয়েছিল, সেই ডুয়েল গভর্নমেন্টটাই আবার চালু করা হচ্ছে নতুন রূপে, নতুন সাজে। ঠিক আছে, কোম্পানি কি বলছে কোম্পানি টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার দ্য ফর দ্য ফার্স্ট টাইম কল ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। এই দেখো শুরু হলো বেটা নিজেদের জায়গা নেওয়া নাম নামে। তার মানে কোম্পানি যে ভারতবর্ষে যে জায়গাগুলো দখল করলো টেরিটরি গুলো নিল, সেটা ব্রিটিশ আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ পজেশনস এর নাম রাখা হলো, ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। ঠিক আছে, ব্রিটিশদের আন্ডারে इंडिया। देखने की बोललाम, क्या क्या मैंने बोला यहाँ पर देख लेते हैं। हम लोगों ने देखा कि पिट्स इंडिया एक्ट में डिवाइड किया गया, किसको डिवाइड किया गया भाई, कंपनी का जो कमर्शियल और जो पॉलिटिकल जो कामकाज था इनमें दो, इनमें डिवाइड किया गया, दोनों को अलग अलग कर दिया गया है। कमर्शियल को कमर्शियल वालों को जिम्मेदारी मतलब कमर्शियल कामों को जिम्मेदारी दे दिया गया कोर्ट ऑफ डायरेक्टर्स को, और पॉलिटिकल अफेयर्स को पॉलिटिकल अफेयर्स कौन देखेगा ना बोर्ड ऑफ कंट्रोल देखेगा पॉलिटिकल अफेयर्स को। ठीक है जी, अच्छा। फिर इसी के वो इसी वास्ते फिर इंडिया एक्ट एस्टेब्लिश किया किसका डुअल गवर्नमेंट বা डुअल गवर्नमेंट सिस्टम का इंट्रोड्यूस किया বা एस्टेब्लिश। अच्छा, पिछले पहले हम लोग देख चुके हैं कि इंडिया में क्लाइव ने चालू किया था डुअल गवर्नमेंट और एंड किया था वॉरेन हेस्टिंग्स ने एंड किया था। ठीक, तो वही चीज फिर से चालू हो गया। अच्छा,
इस एक्ट के जरिए कंपनी जो भारत में जितने भी जमीन कब्जा कर लिया ना, कंपनी का टेरिटोरी, जैसे बांग्ला हो गया, बिहार हो गया, ठीक है, वो जितने भी चीजें था, तो ये था फर्स्ट टाइम इसको बुलाया गया ब्रिटिश पोजेशन इन इंडिया। इंडिया में जो ब्रिटिश पोजेशन के नाम पे, ब्रिटिश का एरिया नाम से को बुलाया जाना लगा। ठीक है, ईस्ट इंडिया एक्ट समझ में आ गया। ठीक है, अच्छा, এবারে একটা ঘোষণা, অনেকক্ষণ ধরে বুঝাবুঝি করলাম, এবারে একটা ছোটখাটো ঘোষণা। কি ঘোষণা? আজকে হয়ে যাচ্ছে আমাদের 16 तारीख, मतलब वेनेसडे, सोमवार, मतलब 21 तारीख को, 21 तारीख को वो जो करंट अफेयर्स जुलाई वाला पेंडिंग था, पार्ट 2 वाला एग्जाम, वो पार्ट 2 का एग्जाम लिया जाएगा। कब लिया जाएगा? डेट याद कर लो, 21 तारीख अक्टूबर, 21 अक्टूबर, रात 8 बजे, सोमवार, करंट अफेयर्स का एग्जाम लिया जाएगा। ठीक है, लिख लिए सब अपने अपने दिल और दिमाग में। अच्छा, और एक अनाउंसमेंट, और एक अनाउंसमेंट कि 30 तारीख, 30 तारीख बुधवार, 30 तारीख वेनेसडे, रात को ठीक 8 बजे एग्जाम होगा। एग्जाम में कौन सा चैप्टर होगा? इंडियन फिजिकल जियोग्राफी। टोटल 2 हफ्ते हैं सबके पास, लगभग लगभग। आज बुधवार, अगले बुधवार 23 तारीख, ठीक 30 तारीख, यानी कि 2 हफ्ते है आप सबके पास। তোমাদের সবার কাছে 2 সপ্তাহ আছে। আগামী 30 তারিখ, 30 অক্টোবর, কালী পূজা পড়ছে আই থিঙ্ক 31 তারিখ করে। তো কালী পূজার ঠিক আগের দিন আমরা ব্যাচটাকে মানে ক্লোজ করব, আগের দিন 30 তারিখ কি দিয়ে? এক্সাম দিয়ে। কি কার এক্সাম হবে? না আমাদের ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফির টোটালটা, অনেক বড় চ্যাপ্টার, অনেক দিন সময় হয়ে গেল, এবারে এটার উপরে একটা ছোট ছোট এক্সাম হবে। টোটাল 25টা কোশ্চেনের এক্সাম হবে। ঠিক আছে, 25টা কোশ্চেনের এক্সাম হবে। 30 तारीख, 30 अक्टूबर, বুধবার, ওয়েনেসডে को। ঠিক আছে, তো এবারে আজকের যে এই ক্লাসটা আজকে তো শুরু হলো, তো আজকে কি এত দূরই রাখবো? অলরেডি 9টা 35 বাজছে, অনেকটা পড়লে। আজকে কি এত দূর রাখবো না आगे নিয়ে যাব? क्या करे, आगे लेके जाए या इतना दूर ही रहने दे? क्योंकि बहुत सारा इंफॉर्मेशन है, याद करने में तकलीफ होगा ज्यादा से ज्यादा। तो क्या यहीं पे स्टॉप करे या आगे लेके जाए? चलो बोलो जल्दी से। तो यहीं पे रहने दीजिए आज। अच्छा, एक बोर्ड आ गया, यहीं पर रहने दीजिए। बाकी रहा खुशबू एक, बाकी 0। अरे बाकी है या नहीं है? सबके सब निकल लिए अपने अपने रास्ते में। नहीं सर है। अरे सब है,